তারপর কোনো কথা না বলে ঈশা আর ইভানকে একবার দেখে নিয়ে বাইরে চলে গেল। রিহাব ইভানের দিকে তাকিয়ে হাসলো। তাদের দুজনের বাইরে যাওয়ার দিকে ঈশা তাকিয়ে থাকলো। ইভান ঈশার দিকে তাকাতেই ঈশাকে ভাবনায় ডুবে থাকতে দেখে বলল, এত টেনশন করার কিছু নেই। তুই জানিস রিহাব কেমন ছেলে। তাছাড়া আমি আছি তো এসব নিয়ে ভাবতে। তোর এই মলিন মুখটা আমাকে খুব কষ্ট দেয় জান। ইভানের কথা শুনে ঈশা তার দিকে তাকালো। ইভানের দিকে তাকাতেই ঈশার চোখ ভরে এলো। চোখ নামিয়ে নিতে 2 ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়লো। ইভান তার হাত শক্ত করে বলল, আমার শারীরিক কষ্টের চেয়ে তোর চোখের পানিটা আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। তুই কি বুঝতে পারিস না? ইভানের কথা শুনে ঈশা চোখের পানি মুছে ফেললো, কিন্তু নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না কিছুতেই। আবার 2 চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ইভান আবার বলল, তুই জানিস তুই ভালো থাকলে আমি ভালো থাকি। তুই এভাবে ভেঙে পড়লে আমি কিভাবে ঠিক থাকি বল? ঈশা 2 হাতের পিঠ দিয়ে নিজের চোখের পানি মুছে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, কত ভয় পেয়েছিলাম জানো। কি ভেবেছিলি আমি মরে গেছি? ঈশা রাগ করে ইভানের দিকে তাকিয়ে বলল, তুমি কি কখনো ভালো করে কথা বলতে পারো না? ইভান একটু হেসে বলল, পারি না যে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। পারলে এতদিনে কবেই তোকে পটেই ফেলতাম। ঈশা এবার আরো রেগে গেল। কঠিন দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে থাকলো। ইভান মুচকি হেসে বলল, আমার এই ঈশাকেই বেশি ভালো লাগে। যেদির আগে কিন্তু ইনোসেন্ট। ইমোশনাল ঈশা আমার একেবারে পছন্দ না। ঈশা খুব বিরক্ত হয়ে বলল, আমি তোমার উপর বিরক্ত হচ্ছি? জানি তো, তোরা আর আমার সম্পর্কটাই এমন। আমি বিরক্ত করবো আর তুই বিরক্ত হবি। ইভানের কথা শুনে ঈশা কি বলবে বুঝতে পারলো না, কিন্তু না চাইতেও হেসে দিল। কারণ সত্যি ইভান আর ঈশার সম্পর্কটা এরকমই, ভালোবাসাময়, খুনসুটিতে ভরা এই মিষ্টি সম্পর্ক। রিহাব ইরার সামনে দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখন কি করছো ইরা? ইরা এতক্ষণ নিজের ফোনের দিকে তাকিয়ে ছিল। তার কথা শুনে মাথা তুলে বলল, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি ভাইয়া। খুব ভালো। পড়া শেষ করে কি করবে ভাবছো? আপাতত তেমন প্ল্যান নেই, সময় হলে ভাববো। রিহাব হাত গুজে ভালো করে দাঁড়িয়ে বলল। আর বিয়ে নিয়ে কিছু ভেবেছো? ইরা রিহাবের কথা শুনে কিছুটা অবাক হয়। একটুক্ষণ তাকিয়ে থেকে বলে, ভাবার কি আছে, যখন সময় হবে তখন ভাববো। কেমন ছেলে পছন্দ তোমার? ইরা এবার আরো অবাক হয়ে তাকায়। কি বলবে বুঝতে পারে না। তার এভাবে তাকিয়ে থাকা দেখে রিহাব বুঝতে পারলো ইরা তার কথায় অপ্রস্তুত হয়ে গেছে। তাই পরিস্থিতি সামলাতে বলে, জাস্ট কিউরিসিটি থেকে জিজ্ঞাসা করলাম। ইরা আবার ফোনে মনোযোগ দিল। তারপর কি মনে করে মাথা তুলে জিজ্ঞেস করলো, ইভান ভাইয়াকে আমরা কবে বাড়িতে নিয়ে যেতে পারবো? একটু সুস্থ হলেই নিয়ে যেতে পারবে। ইরা আবার ফোনের মাঝে চোখ ডুবিয়ে দিল। রিহাব কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? ইরা চোখ তুলে রিহাবের দিকে ভ্রু কুঁচকে তাকালো। এমন প্রশ্ন করার কারণ বুঝতে চাইলো, কিন্তু না বুঝে মাথা নাড়িয়ে না উত্তর দিল। রিহাব ইরার চোখের দিকে তাকিয়ে একটু কঠিন গলায় বলল, তাহলে এত মনোযোগ দিয়ে কার সাথে সেটিং করছো? ইরা এবার একটু অপ্রস্তুত হয়ে গেল। রিহাব এভাবে তাকে জেরা করছে কেন? আর সে এবার বুঝলো কিভাবে যে ইরা চ্যাটিং করছে? রিহাবের এমন আচরণের মানে বুঝতে না পেরে ইরা তার দিকে তাকিয়ে থাকলো। রিহাবও ইরার দিকে তাকিয়ে থাকলো, কিন্তু কেউ কোনো কথা বলছে না। এমন সময় নার্স এসে বলল, স্যার আপনাকে 6 নম্বর রুমে ভিজিটে যেতে হবে। রিহাব নার্সের দিকে তাকিয়ে ইশারায় যেতে বলল। তারপর ইরার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, এখন থেকে আশেপাশে মানুষকে সময়টা একটু কম দিবে, কথাটা মাথায় রেখো। কথাটা শেষ করে সে সামনের দিকে চলে গেল। বারান্দার সামনে তাকিয়ে ভাবছে ইভান। এই কয়দিনে ঈশার সাথে ভালো করে কথাই হয়নি তার। এমনকি ঈশা যে একবারেই তার কাছে চলে এসেছে সেটাও তাকে জানায়নি। আজ সকালে হসপিটাল থেকে বাসায় এসে জানতে পেরেছে সে এখন পুরোপুরি সুস্থ। তবে রিহাব বলে দিয়েছে কয়দিন বাসায় রেস্ট নিতে, এখনই যাতে অফিসে না যায়, তাই কয়দিন বাসাতেই থাকবে। ভাবতেই তার মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। এই কদিন ঈশার সাথেই কাটাবে। ঈশা মাত্র ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়েছে। চুলগুলো ভালো করে মুছে ভেজা টাওয়ালটা বারান্দায় মেলে দিতে গিয়ে দেখে ইভান বারান্দায় হাত গুজে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। ঈশা শান্তভাবে বলল, কিছু বলবে? ইভান গম্ভীর কণ্ঠে বলল, তুই ওপর থেকে একেবারেই চলে এসেছিস, আমাকে বলিসনি কেন? ঈশা টাওয়ালটা মেলে দিতে দিতে বলল, বাসায় এসে তো দেখতেই, তাই বলিনি। ইভান কঠিন গলায় বলল, আর যদি মরে যেতাম তাহলে তো জানতেই পারতাম না। ঈশা কঠিন দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে বলল, জীবনের হিসাব না মিটিয়েই মরে যাবে? হার মেনে গেলে? ঈশার কথা শুনে ইভান তার কাছে এসে তাকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, তোর সাহস খুব বেশি হয়ে গেছে। আমার কথার জালে আমাকে ফাঁসাতে চাস? এমন কথা বলো কেন যেটাতে নিজেই ফেসে যাও? ইভান ঈশার হাতের বাঁধন আলগা করে দিয়ে তাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, তুই আমাকে তোর জালে অনেক আগে ফাঁসিয়েছিস। এখন আমি চাইলেও সেখান থেকে বের হতে পারবো না, আর আমি চাইও না। ঈশা ইভানের কাছ থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করলো। ইভান ঈশাকে ছেড়ে দিল। ঈশা একটু দূরে গিয়ে বলল, আমি তোমাকে ফাঁসাইনি, তুমি নিজেই ফেসেছ।
ইভান ঈশাকে আবার ধরে উল্টো ঘুরিয়ে নিজের বুকের সাথে তার পিঠ লেপ্টে নিয়ে বলল, তোর মাঝে এক অদ্ভুত মায়া আছে, যেখান থেকে বের হওয়া আমার সাধ্যের বাইরে। কি করেছিস আমাকে বলতো? কেন এমন হয়? কেন তোকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না? এমন সময় ইভানের মা ঈশাকে ডাকে। ইভান আলতো করে ঈশার গালে একটা চুমু দিয়ে তাকে ছেড়ে দেয়। ঈশা ছাড়া পেয়ে তার কাছ থেকে একটু দূরে গিয়ে উল্টো ঘুরে বলল, জাদু করেছি যাতে সারা জীবন এভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারি। আমার এই মায়ার জাল কেটে বের হওয়া এত সহজ না মিস্টার ইভান মাহমুদ। ঈশার কথা শুনে ইভান ব্রুকুচকে একটু চিল্লায় বলল। কি বললি তুই? ঈশা তার দিকে মাথা ঘুরে একটু হেসে চলে গেল। তার হাসি দেখে ইভান হেসে ফেলল। দেয়ালের সাথে হেলানি দিয়ে বলল, তোর মায়ের জাল থেকে আমি কখনোই বের হতে চাইনি, আর তোকেও আমার মায়ায় জড়িয়ে ফেলেছি। তাই তো আজ তুই আমার কাছে। তোকে আমি অনেক সুখে রাখবো, জান। তোর জীবনে কষ্ট বলে কিছুই থাকবে না। বারান্দায় দাঁড়িয়ে আকাশের বিশাল চাঁদটার দিকে নিষ্পলক তাকিয়ে আছে ইভান। গভীর ভাবনায় ডুবে আছে। ঈশা পেছনে দাঁড়িয়ে বেশ বুঝতে পারছে ইভান কোনো বিষয় নিয়ে ভাবছে। ঈশা ধীর পায়ে পাশে গিয়ে দাঁড়ালো, সামনে তাকিয়ে বলল, কি ভাবছো? ইভান ঈশার কথা শুনে চমকে উঠল, পাশে তার দিকে তাকিয়ে বলল, আর তো ভাবার কিছু নেই, সব ভাবনা আজ থেকে শেষ। তুই এখন আমার কাছে। ঈশা ইভানের কথার গুরুত্ব না দিয়ে একটু হেসে বলল, কি এমন কথা যা আমাকে বলতে চাইছো না? ইভান ঈশার কথা শুনে একটু ভাবলো। সত্যি এমন কিছু কথা আছে যা সে ঈশাকে বলতে চায় না। হয়তো এটা ঈশার সাথে অন্যায়, কিন্তু তারই বা কি করার আছে? ঈশা যে তার অনেক সাধনার প্রাপ্তি, তাকে সে যে কোনো উপায়ে ভালো রাখতে চায়, আর সবটা দিয়েই ভালো রাখবে। তাই তো এত লুকোচুরি। ঈশার দিকে ঘুরে একটু হেসে বলল, তুই জানিস আমি কোনো কারণ ছাড়া কিছুই করি না। কখনো যদি জানতে পারিস কিছু লুকিয়েছি, তাহলে সেটারও কারণ আছে। বিশ্বাস করিস তো আমাকে? ঈশা ইভানের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি কতটা বিশ্বাস করি সেটা বোধহয় এখনো বলার প্রয়োজন নেই। বিশ্বাস করে এত বছর ছেড়ে দিয়েছিলাম। ইভান ভ্রুকুচকে বলল, বিশ্বাসে কতটুকু মর্যাদা রাখতে পেরেছিস সেটা তুই কিভাবে শিওর হচ্ছিস? ঈশা একটু হেসে বলল, তোমার একটা বান্ধবী ছিল তন্নি, মনে আছে? ইভান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। একটু ভেবে বলল, কিন্তু তার সাথে অনেকদিন কোনো যোগাযোগ নেই। কত বছর হলো বলতে পারবে? প্রায় 4 কথা শেষ না করেই ঈশার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকালো। ঈশা সামনে তাকিয়ে আছে। ইভান গম্ভীর গলায় বলল, এই তন্নির সাথে যখন আমার বন্ধুত্ব হয়েছিল, তার কিছুদিন পরেই তোর সাথে আমার বিয়ে হয়। আর তারপর পরিস্থিতির শিকারে আমি তোকে ওর কথা বলতে পারিনি, কিন্তু হঠাৎ ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি আমি করার চেষ্টা করলেও ও কোনো রকম রেসপন্স করে না। কিন্তু তুই জানলি কিভাবে? ঈশা একটু হেসে ইভানের কাছে আসে। তার কপালের ছোট ছোট চুলগুলো বাতাসে উঠছে, সেগুলো আলতো করে সরিয়ে দেয়। তারপর শান্ত কণ্ঠে বলে, আমার বর কোথায় কি করছে সেটা আমাকে জানতে হবে না? না হলে বউ হলাম কিভাবে? ইভান ঈশার কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকায়। একটু ভেবে বলে, এই তোর বিশ্বাসের নমুনা। বড় বড় লেকচার দিলি তো ঠিকই, কিন্তু পরক্ষণে আবার সন্দেহ করলি। ঈশার মুখের হাসি বন্ধ হয়ে চোখ মুখ কুঁচকে গেল। রাগ নিয়ে বলল, বিশ্বাস করেছি বলে কি মেয়েদের মাঝে তোমাকে ছেড়ে দিয়ে আসবো? এটাই কি আশা করছো? মোটেই না। ইভান মুখ টিপে হাসলো। ঈশার কোমর আঁকড়ে ধরে বলল, কি করেছিস মেয়েটার সাথে? ঈশা নরম গলায় বলল, নাম্বার খুঁজে বের করে ফোন করে হুমকি দিয়েছি। আমার বরের কাছে আমি কোনো মেয়েকে অ্যালাউ করি না, তোমার থেকে যেন দূরে থাকে। ইভান অবাকে সুরে বলল, কি মেয়ে রে বাবা! তোকে বিয়ে করে কি জীবনে সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি? কি যে ভুল করলাম এখন বুঝতে পারছি। ঈশা রেগে ইভানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভেতরে চলে গেল। ইভান মুচকি হেসে ভেতরে এসে দরজাটা লক করে দিল। পেছন থেকে ঈশাকে জড়িয়ে ধরে পকেট থেকে চেনটা বের করে ঈশার গলায় পরিয়ে দেয়। তারপর সামনে ঘুরিয়ে লকেটটাতে একটা চুমু দেয়। লকেটে আয় লেখা আছে। ঈশা নিজের ওড়নার মাথা মুঠ করে ধরে চোখ বন্ধ করে ফেলে। ইভান ঈশাকে কোলে তুলে নিল, বিছানায় শুয়ে দিল। ঈশা উঠে বসতে চেষ্টা করে, আর তখনই ইভান তাকে চেপে ধরলো বিছানার সাথে। ঈশার মুখে ফু দিয়ে সামনের চুলগুলো সরিয়ে দিল। ঈশার গলা শুকিয়ে আসছে। সে চোখ বন্ধ করে শুকনো ঢোক গিলে ফেললো। ইভান ঈশার গলায় কিস করতে লাগলো। ঈশা সহ্য করতে না পেরে নিজেকে ছাড়াতে চেষ্টা করলো। ইভান তাকে আরো জোরে চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, পৃথিবীর সব সুখ তখনই নিজের মনে হয় যখন ভালোবাসার মানুষটি ভালোবেসে পাশে থাকে, আর তখনই নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যখন ভালোবাসার মানুষটি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে। আজ আমার সুখের শেষ নেই, কিন্তু এই মুহূর্তটা আরও সুখের করতে চাই। আমাকে একটু ভালোবাসা দিবি, যে ভালোবাসায় থাকবে না কোনো দুঃখ, থাকবে না কোনো না পাওয়ার যন্ত্রণা,
থাকবে না মায়া কান্না, থাকবে শুধু সীমাহীন অনুভূতি, যেই অনুভূতিকে সাথী করে কাটিয়ে দিব সারাটা জীবন। ইভানের কথা শুনে ঈশা লজ্জায় মিইয়ে গেল। ইভান ঈশার সম্মতি বুঝতে পেরে তাকে ভালোবাসার স্পর্শে ভরিয়ে দিতে লাগলো। আজ দুজন দুজনকে ভালোবাসার পরম স্পর্শে ভরিয়ে তুলছে। দুজনের ভালোবাসার মাঝে তারা একে অপরকে বিলীন করিয়ে দিচ্ছে। সারা ঘরময় ছড়িয়ে পড়া তাদের ভারী নিঃশ্বাস অফুরন্ত ভালোবাসার সীমাহীন অনুভূতি সাক্ষ্য দিচ্ছে আজ। ইভান ঘুম থেকে উঠে দেখে ঈশা নেই। পাশে পড়ে থাকা টি শার্টটা পরে নিয়ে বাইরে গেল। পুরো বাড়ি কেমন নিস্তব্ধ, কেউ নেই। রান্নাঘরে চোখ পড়তে দেখলো ঈশা কিছু একটা করছে খুব মনোযোগ দিয়ে। দেখেই বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেই গোসল করেছে। চুলের পানিতে কোমরের নিচে ভিজে গেছে। ইভান ধীর পায়ে তার কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। ঈশা চমকে উঠতেই বলল, রিল্যাক্স জান। আমি ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, উফ, এভাবে কেউ জড়িয়ে ধরে? আমি ভয় পেয়েছিলাম কত। আমি ছাড়া তোকে এভাবে কেউ ধরবে সেই সাহস কারণেই, সেটা মাথায় রাখলেই এত ভয় পেতি না। ঈশা ইভানকে একটু ধাক্কা দিয়ে তার দিকে ঘুরিয়ে বলল, ফ্রেশ হয়ে এসো, চা খাবে। ইভান ঈশার দিকে তাকিয়ে হাসলো। এক আঙুল দিয়ে ঘামে লেপ্টে থাকা কপালের ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল। ঈশা ইভানের চোখের দিকে তাকালো, কিন্তু তার চোখে আজ পূর্ণতা। ঈশাকে পুরোপুরিভাবে পাওয়ার প্রশান্তি। সেই শান্তির দৃষ্টি ঈশাকে অস্থির করে দিচ্ছে। বেশিক্ষণ তার দিকে তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নিল। ইভান বুঝতে পেরে নিঃশব্দে হাসলো। তারপর হাতের পিঠ দিয়ে কপালের ঘাম মুছে দিয়ে বলল, আমি তোর এই ভালোবাসাটাই সবসময় দেখতে চেয়েছিলাম, জোর করে নিতে চাইনি। চাইলে অনেক আগেই অধিকার ফলাতে পারতাম, তুই আটকাতেও পারতিস না। তার কথা ঈশা রাগ করার কথা থাকলেও আশ্চর্যজনকভাবে সে ইভানের কাছে এসে বলল, আমি আটকাতাম না, তোমার ভুল ধারণা। ইভান একটু হেসে ঠোঁটে কিস করার জন্য তার মুখ ঈশার মুখের কাছে নিয়ে যেতেই পেছন থেকে ইরা বলল, ভাইয়া তুমি কি করছো? ইভান তার গলার আওয়াজ পেয়ে চোখ বন্ধ করে ফেললো। নিজেকে স্বাভাবিক করে নিয়ে পেছনে ঘুরে বলল, কিছু না, চা খেতে এসেছিলাম। ইরা ভ্রু কুচকে বলল, ও চা খাবে তো কাপে নিয়ে বাইরে যাও, এখানে তো অনেক গরম। আর তুমি আপিকে ওভাবে কেন ধরে রেখেছিলে? এমনিতেই অনেক গরম, ওভাবে ধরে রাখলে আরো গরম লাগবে। তুমি বের হয়ে যাও তো এখান থেকে। বলে ইরা চলে গেল। ইভান তার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর ভ্রু কুচকে ঈশার দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি? ইরা এত বোকা না অভিনয় করে? আমি তোকে জড়িয়ে ধরে কি করছিলাম সেটা একটা ছোট বাচ্চা বুঝতে পারে, আর ও বুঝতে পারলো না, নাকি বুঝতে চাইলো না? অবশ্য তোর বোন একটু হলেও জিনগত ব্যাপার তো থাকেই, বুঝেও অভিনয় করে। ঈশা এবার রেগে গেল। কি বলতে চাচ্ছ? ইভান একটু হেসে বলল, এই যে এই দিনটার জন্যই আমি সেই কবে থেকে অপেক্ষা করছি, আর এত বছর পর এসে তুই বুঝলি, তাও আমার কাছে আসলে লজ্জা পাস। আল্লাহ জানে এত লজ্জা কোথা থেকে আসে। ঈশা কিছু না বলে ঘুরে যায়। ইভানও বের হতে যায় রান্নাঘর থেকে। তখনই ঈশা বলে, এতদিন তো আমি অপেক্ষা করতে বলিনি, অনেক আগেই চান্স দিয়েছিলাম। তুমিও যদি এখন ইরার মতো অবুঝ হও তাহলে তো আমার কিছুই করার নেই। ঈশার কথা শুনে ইভান থেমে ঘুরে অবাক হয়ে তাকায়।